দেশে ফিরবেন, উনি ওমরা করবেন, তারপরে লন্ডনে এসে সরাসরি বাংলাদেশে ঢাকার ফ্লাইট ধরবেন। নির্বাচনের আগে আমাদের নেতা তারেক রহমান আসবেন এবং নির্বাচনী যে প্রচারণা বলেন, নির্বাচনী যে প্রক্রিয়া, সেখানে বিএনপিকে তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। উইথ এডিটরসে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অজিতুল ইসলাম অমিত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং তার আছে রাজনৈতিক পারিবারিক একটা ইতিহাস। দক্ষিণ অঞ্চলের যাকে বলা হয় কণ্ঠস্বর, সেই প্রয়াত রাজনীতিবিদ তরিকুল ইসলামের সন্তান। তার কাছ থেকে আসলে আমরা জানবো যে বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি এবং সেটা নিয়ে তরুণদের ভাবনা এবং তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে তিনি কিভাবে দেখেন, আজকে খোলাখুলি আড্ডায় আমরা জানার চেষ্টা করবো। অমিত ভাই কেমন আছেন? তুমি ভালো আছো? ভালো আছি। একটা সময় আমরা দেখতাম যে খুব শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসতেন। এর পরবর্তীতে বিভিন্ন সময় সাংবাদিকতা করতে গিয়ে আমি দেখেছি যে একটা স্টুডেন্ট যখন ম্যাট্রিকে বা ইন্টার স্ট্যান্ড করেছে, গিয়ে জিজ্ঞাসা করেছি আমরা যে বড় হয়ে কি হতে চাও, সে কিন্তু কখনো বলেনি রাজনীতিবিদ হতে চাই। কিন্তু সেই জায়গা থেকে চেঞ্জ হয়ে এখন আপনার মতো মানুষরাও রাজনীতিতে আসছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে লেখাপড়া করেছেন, ও রাজনীতিতে আসছেন। এটা কি ইতিবাচক ভাবে দেখেন কিনা? আমি খুবই ইতিবাচক ভাবে দেখি, কারণ নেতৃত্বে যারা আসবে, সব সেক্টর নেতৃত্বে যারা আসবে, তারা যদি পড়াশোনা করে আসে, তারা যদি প্রস্তুতি নিয়ে আসে, সেটা দেশের জন্য মঙ্গল। এবং অবশ্যই শিক্ষিত মানুষ, ইট ইজ এক্সপেক্টেড যে তারা কিছু ভ্যালুজ নিয়ে আসবেন, এবং সেটা রাষ্ট্র পরিচালনা শুধু না, সর্বক্ষেত্রে যারা নেতৃত্ব দেবেন তাদের এমন কিছু থাকা উচিত যেটা অন্যদের মধ্যে নেই, যাকে মানুষ অনুকরণ করবে, অনুসরণ করবে। এটা খুবই ইতিবাচক আমি মনে করি। তো 1/11-এর পরে এই বিগত ফ্যাসিবাদ এর এই জামানায় তো তুমি নিজে একটি জায়গায় বসতে পারোনি। সবসময় বিরুদ্ধ মতকে দমানোর একটা চেষ্টা হয়েছে। সরকারের মধ্যে একটা আতঙ্ক ছিল, কারণ সরকার জানতো সে জনগণের শক্তির উপর নির্ভর করছে না, সে প্রশাসনিক শক্তির উপর নির্ভর করত। সেই কারণে সে কাউকে উঠতে বসতে দিত না। কিন্তু আবার দেখো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে উত্তরণের জন্য কাজ করছে, তারা কিন্তু প্রত্যেকে এটা করছে। আমি যেমন করছি, আমার অন্য সহকর্মীরা করছে, আমি বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলের নেতারাও করছে, তার মতো করে করছে। একেবারে ঘরে ঘরে যে পৌঁছানোর চেষ্টা করছে, উঠান বৈঠকগুলো যেটা তুমি বলা, ক্যাটেগরিক্যালি ধরো অন অ্যান এভারেজ আমাদের ওখানে তো, আমার নিজের উপজেলায় তো গড়ে প্রতিদিন মোর দ্যান 50 উঠান বৈঠক হয়, যেখানে ন্যূনতম 150 থেকে কখনো কখনো 400-500 নারী পুরুষ করছে। মানে ওরাই আসলে তো স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে, এরকম একটা হারানো পরিবেশ ফেরত পাচ্ছে, ওই আগ্রহে আছে। আওয়ামী লীগ যেমন একটি ভারত ঘেঁষা দল, একই সঙ্গে বিএনপি বা জামাত বিএনপি একটা ট্যাগ, গত পতিত সরকারের যে প্রধান, উনি বারবার এই ট্যাগটা লাগাতেন যে জামাত বিএনপি, পাকিস্তান মানসিকতা। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এই জামাত বিএনপি এই ট্যাগটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে হোয়াই নট, আপনি এটা কেন বলছেন না জামাত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ জামাত? আমরা পরবর্তীতে 91 সালে সরকার গঠন হলো, হ্যাঁ, সেই সরকার গঠনের প্রক্রিয়া জামাত ইসলামের সাথে আমাদের একটি যোগসূত্র স্থাপিত হলো। আওয়ামী লীগও চেষ্টা করেছিল, তাদের সাথে হলো না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সরকার বিরোধী আন্দোলনে কিন্তু জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একসাথেই কাজ করলেন, ঠিক আছে না? তাহলে আপনি যদি রাজনীতির ইতিহাস বলেন, রাজনীতির পথ চলা জামাতের সাথে আওয়ামী লীগের পথ চলাটা অনেক আগের থেকে শুরু হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা কথা বিএনপির তরফ থেকে বারংবারই বলবার চেষ্টা করা হয়েছে, আমাদের এই জোটটা ছিল কৌশলগত জোট, এটা কিন্তু আদর্শিক কোন জোট ছিল না। নির্বাচনী জোট বলেন, কৌশলগত জোট বলেন। জামাত সম্প্রতি তারা বলছে যে 47 থেকে 25 পর্যন্ত তাদের কোনো ভূমিকার জন্য কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, এবং এটা খুবই কৌশলী একটা উত্তর যে 71 ভূমিকার জন্য তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা পাকিস্তান যেমন চায়নি, তারাও এখনো চায়নি। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে যারা জামাত এবং রাজাকারের যে সংজ্ঞা, যুদ্ধাপরাধীর যে সংজ্ঞা, সেখানে জামাতকে সেখানে কিন্তু যুক্ত করা আছে, ওই সময় তারা জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু সেই জামাত যখন আপনার সঙ্গে জোটবদ্ধ হলো রাজনৈতিক কারণে, কৌশল আপনি বলছিলেন, এবং বাংলাদেশের জাতীয় পতাকা, আপনি মুক্তিযুদ্ধে নিশ্চয়ই বিশ্বাস করেন এবং আমি জানি যে মুক্তিযোদ্ধাদেরকে আপনি অনেক সম্মান করেন। তো এই প্রজন্মের হয়ে আমি আসলে প্রশ্নটা করতে চাই আপনাকে, যে জাতীয় পতাকা কিন্তু এই জামাতিদের, এই যুদ্ধাপরাধীদের গাড়িতে শোভা পেয়েছে বিএনপির সঙ্গে তারা জোটবদ্ধ হওয়ার পরে, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, 24-এ গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আলটিমেটলি আওয়ামী বিরোধী অর্থাৎ ফ্যাসিজম বিরোধী সবাইকে এক করবার একটা তাগিদ হলো।
মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশও আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে যেটা দাঁড়িয়েছে তখন তো একটা সেখানেও একটা ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করবার একটা ব্যাপার ছিল, যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশে এক করবার একটা ব্যাপার ছিল। সে কারণে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ওই আওয়ামী লীগও কিন্তু, যদি আপনি জিয়াউর রহমানের কথা কিংবা বিএনপির কথা বলেন, তাহলে কিন্তু যুদ্ধপরাধীদের ক্ষমা করবার যে প্রক্রিয়া, এটা কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের হাত থেকে কিন্তু সূচিত হয়েছে। এটা তো মূল কথা। এখন আপনি গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্র মানে তো হচ্ছে পরমাত্ম সহিষ্ণুতা, গণতন্ত্র তো রাজনৈতিক সহাবস্থান। আমি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পারি না, সেই কারণে আপনাকে মাঠ ছাড়া করে দিয়ে ফাঁকা মাটিতে খেলে জিতে কোনো লাভ হবে না, তাহলে তো এটা কোনো ইনক্লুসিভ পলিটিক্স হলো না। আমি আপনাকে রাখবো মাঠে, আমিও মাঠে থাকবো, আমার খেলা দিয়ে যদি আপনাকে আউটবিট করতে পারি, দর্শক যদি আমার খেলাকে গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে আমি খেলোয়াড় হিসেবে সফল। তাহলে বিএনপির রাজনীতির চিন্তার জায়গাটা ছিল যে হ্যাঁ, বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে আসলে আমাদের একটি ছোট দেশ, এখানে পাহাড়ি সমতলের মধ্যে দ্বন্দ্ব করবার দরকার নেই, এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ টানবার দরকার নেই, এখানে সকলকে একটি প্ল্যাটফর্মে আনা উচিত। ৫৫,৫৯৮ বর্গমাইলে বসবাসকারী সকলের একটি আইডেন্টিটি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি। এটাই তো জিয়াউর রহমানের দর্শন ছিল। ওই দর্শনের আলোকে আসলে আমরা সবাইকে এক করতে চেয়েছি। আপনি বলবেন এটা বাস্তবসম্মত কি না, সেটা ভিন্ন, কিন্তু ভীষণটা ছিল ওইখানে, উদারতার জায়গাটা ছিল ওইখানে। আজকে দেখেন এই জিয়াউর রহমানের দূরদৃষ্টি সম্পন্ন নেতা কিরকম, তার দর্শনটা কত সঠিক। আমি মনে করি যারা সমালোচনা করতো ওই সময় কিংবা বিগত দিনের সমালোচনা করছে, তাদের সমালোচনাটা বন্ধ হয়ে গেছে ২৪-এর পরবর্তী বাংলাদেশকে দেখে। কারণ এখানেও কিন্তু আলটিমেটলি এই বাংলা, আপনি দেখেন যখন একটি অনৈক্য তৈরি হয়, যখন একটু মন কষাকষি হয়, যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কিন্তু দিন শেষে বলে যে আপনাদের ছোট ছোট এই স্বার্থগুলোকে এক সাইডে রাখেন প্লিজ। গণঅভ্যুত্থানের শক্তিকে এক হতে হবে, এটা বিএনপি বলছে, এটা জামাত বলছে, এটা এনসিপি বলছে, আদার দেন আওয়ামী লীগ, প্রত্যেকে বলছে। অর্থাৎ সহাবস্থানের রাজনীতি। আমরা মানে একই শহরে আপনার আমার বেড়ে ওঠা, তো আমরা, আমার কৈশোরের কথা মনে আছে যে দলের ভিন্ন মত, দল ভিন্ন, মত ভিন্ন, কিন্তু আলাদা আলাদা জায়গায় জনসভা শেষে ওই মধুর সুইটসে গিয়ে আড্ডা, যে কিন্তু পরবর্তীতে এসে আমরা কিন্তু এই যে সহাবস্থান, এটা কিন্তু আর দেখিনি। এবং সন্ত্রাস, যশোরের রাজনীতি, যেটা আপনার আসন, যেটা আপনার রাজনীতির জায়গা, যেটা বেসিক্যালি এই যে সন্ত্রাসের রাজনীতিতে ঢুকে গেল, এখন সেটা আসলে কি অবস্থা, বা আপনি বিষয়টাকে, আপনি যে শহরে বড় হয়েছেন, আমিও সেই শহরে জন্মেছি, সেই শহরে বড় হয়েছি, তো সেই জায়গা থেকে আমার এটা কমিটমেন্ট টু দ্য পিপল, এবং যশোরবাসীও মনে হয় আমার কাছে সেই প্রত্যাশাটা করে। সেটা হচ্ছে আমি রাজনীতির এমন রাজনীতি করতে চাই, অর্থাৎ সম্প্রীতি, সৌহার্দ্য এবং সহাবস্থানে যে রাজনীতি, এই রাজনীতিটা চর্চা করতে চাই, যে রাজনীতিটা দেখে, যে রাজনৈতিক পরিমণ্ডলে আসলে আমি বড় হয়েছে। আমি মনে করি যশোরের ওইটা একটা রাজনীতির সৌন্দর্য ছিল। হ্যাঁ, গত নির্বাচনের সময় আমরা দেখেছি আপনার প্রতি হামলা, এবং বিভিন্ন সময় যে পুলিশ যে আপনার প্রতি যে বেধড়ক ভাবে আপনাকে পেটানো এবং হামলা করা, সন্ত্রাসীরা ওরা করুক। দেখেন আমি আপনাকে বলি, ওই যে বললেন ইংরেজিতে একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস এট হোম। যে কারণ তো ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার দলের সহকর্মীরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমার একটি দলের নেতাকর্মীকে আওয়ামী লীগের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অন্য কারোর বাড়িতে একটি ইট ছুটতে দেয়নি। জানার বাইরে দুটো চারটে বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমার নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় যশোরেও আমরা কিন্তু এটা ইনশিওর করবার চেষ্টা করছি যে নো। আপনার পিতা যে পর্যায়ের জনপ্রিয় একজন নেতা ছিলেন এবং দীর্ঘ রাজনীতি ইতিহাস তার, তো সেখান থেকে আপনি কতটুকু চাপ অনুভব করেন? এটা একটা প্রত্যাশার চাপ, তো ব্যাপক প্রত্যাশার চাপ। দেখেন বাস্তবতা, আমি 1000 বছর চেষ্টা করলে আমি আমার বাবার মতো হতে পারবো না। উনি ছাত্র জীবন থেকে সক্রিয় রাজনীতি করেছেন। আমরা ছাত্র জীবনে, ছাত্র জীবন শুরু হয়েছে ক্যাডেট। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির ব্যাপারে আমি বরাবরই সোচ্চার ছিলাম। ধরেন আমি হলে থাকিনি, কিন্তু হলে খাবারের মান খারাপ, ছাত্র আন্দোলন করছে, আই এম উইথ দেম। ওকে, ন্যাচারালি আমার বাবা জাতীয় রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি বরাবরই বলতেন হ্যাঁ ছাত্রদের কোনো ইস্যুতে থাকো, কিন্তু তুমি পলিটিক্যাল পার্টি যদি এটা হোল্ড করতে চাও, সেটা মনে হয় এই মুহূর্তে একটা সমীচীন হবে না। দ্যাট ওয়াজ মানে হিজ আইডিওলজি। কিন্তু দেখেন পড়ালেখা শেষ করবার পরে তো আলটিমেটলি অ্যাক্টিভলি পলিটিক্সে এসেছি। তো ন্যাচারালি সন্তান হিসেবে তো মানুষের একটা প্রত্যাশারই জায়গা আছে। আমি যখন এই সামনে নির্বাচনকে সামনে রেখে যখন বিভিন্ন ফোরামে, আপনি যেটা বলেন উঠান বৈঠকে কথা বলি,
তো একজন আমাকে বলবার চেষ্টা করছে পৌরসভার একটা সমস্যা নিয়ে। তা আমি ওনাকে বললাম, মুরব্বী মানুষ, শিক্ষকতা করতেন, তা আমি ওনাকে বিনয়ের সাথে বললাম, চাচা এটা আপনি বলছেন, এটা তো আসলে একটা এমপি সাহেবের কাজ না, এটা তো আসলে পৌরসভার মেয়র সাহেবের কাজ এটা। তো উনি স্ট্রেট বললেন যে না, তুমি না বলতে পারো না। কেন চাচা? বলে তরিকুল ইসলামের ছেলে না বলতে পারে না, তরিকুল ইসলাম কোনোদিন না বলতেন না। আসলে এটা প্রত্যাশার জায়গাটা এই পর্যায়ে চলে এসে। তো আমি সকলের কাছে এই কথাটা বলি, সকলের কাছে এই দোয়াটাই চাই যে আল্লাহ যেন আমাকে সেই সুযোগটা দেন যে মানুষের প্রত্যাশা পূরণের অর্থাৎ কাছাকাছি যেন পৌঁছাতে পারি, আমার কাজের মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে, আমাদের সততা নৈতিকতার জায়গা থেকে। নির্বাচন নিয়ে বিভিন্ন শঙ্কার কথা আমরা শুনছি, আপনি কি মনে করেন একজন রাজনীতি? শঙ্কাটা অমূলক না। আসলে নির্বাচন নিয়ে শঙ্কাটা কেন আসে জানেন? আপনি দেখেন, আসলে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না। আপনি একটা নির্বাচন আসে, আপনি ভোট দেবেন বলে প্রত্যাশা করেন, আপনি ভোট দিতে পারেন না। ভোট দিতে না দিতে দিতে এই 17, 18, 19 বছর পার হয়ে যাওয়ার পরে আপনি আমি কেউ ভাবতেই পারছেন একটা নির্বাচন আমি দিতে পারবো। এটা হচ্ছে মূল জায়গা। আমি আপনাকে বলি, মূল বিষয়টা হচ্ছে এইখানে যে আদৌ কি ভোট দিতে পারবো। আপনি তো ভুলেই গেছেন ভোট দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে না? আর আমি ধরেন একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু মানুষের সাথে মেশবার সুযোগ হচ্ছে কিংবা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে ভাই নির্বাচনটা হবে, ইনশাআল্লাহ নির্বাচনটা হবে, যথাসময় হবে। কেন হবে জানেন? যে সংকট সমাজে বিরাজ করতেছে, আমি পার্টিকুলারলি কোনো ঘটনার দিকে আঙুল তুলছি না, ইঙ্গিত করতে চাচ্ছি না, কিন্তু আপনি নিজে বুঝবেন যে সংকট বিরাজ করতেছে, তাতে যে রাজনীতি বোঝে কিংবা যে রাজনীতি বোঝে না, সকলে একটি কথায় একমত যে আসলে সংকট নিরসনের পথ একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা। আর গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সে কারণে বিশ্বাস করি নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ যথাসময় হবে। নির্বাচন নিয়ে আসার কথা শোনালেন অমিত ভাই, সেখানে তো আওয়ামী লীগের সম্পৃক্ত হওয়ার এই নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই মুহূর্ত পর্যন্ত তো সম্পৃক্ত হওয়ার আমি সুযোগ দেখছি না রাজনৈতিক দল হিসেবে। মানে যেরকম সরকারের যে আইন, হ্যাঁ, কিংবা যে সেন্টিমেন্ট আছে, এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো সম্পৃক্ত হওয়ার আমি সুযোগ দেখছি না। আপনি বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু এটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছি যে কেউ এখনো কিন্তু পদত্যাগপত্র দেখেননি বা দেখাতে পারেননি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে পদত্যাগপত্র কি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে দেখতে চাওয়া না দেখতে চাওয়া। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন উনি এখন স্টিল এখানকার প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমার কথা আমি ধরে নিলাম। শেখ হাসিনার আর্গুমেন্ট, শেখ হাসিনা তো বলতেই পারেন, তার দলও দাবি করতে পারে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করেন কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের শেখ হাসিনা ব্যতীত, আমি আওয়ামী লীগ বলবো না, শেখ হাসিনা ব্যতীত এবং তার পারিষদ বর্গের মধ্যে থেকে 2-5 জন ব্যতীত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা মনে করেন, আমি বিশ্বাস করি না। নির্বাচন সঠিক সময় হয় এবং বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনারা কি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন? শেখ হাসিনার বিচার কিন্তু চলমান, এই সরকার তো করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলমান। এটা কিন্তু বিএনপির একটা পলিটিক্যাল কমিটমেন্ট। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অর্থাৎ খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিংবা গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে এই মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তো যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যে বিচারগুলো চলছে সে বিচার চলমান থাকবে। তারেক রহমানের যে 31 দফা, এর আলোকে ছোট করে যদি একটু মানে আপনি জনগণকে কি বার্তা দিতে চান? জনগণের মূল আকাঙ্ক্ষাকে একটি নতুন বাংলাদেশ, আমরা এই নতুন বাংলাদেশের ধারণা কিংবা নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে নিয়ত, এটা কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের উপলব্ধির জায়গা না। শেখ হাসিনা দীর্ঘ 17 বছর সময়ে নির্যাতিত হতে হতে, নিষ্পেষিত হতে হতে, ক্ষতিগ্রস্ত মানুষের সাথে থাকবার অভিজ্ঞতার আলোকে আমরা বুঝেছিলাম যে যেভাবে অতীতে বাংলাদেশ চলেছে সেভাবে বাংলাদেশ চলা উচিত না। তার আলোকে কিন্তু আমাদের নেতা তারেক রহমান 2023 সালে, অর্থাৎ শেখ হাসিনার জামানাতেই 31 দফা উপস্থাপন করেছেন। এবং আপনি যদি গো থ্রু করেন, আপনি দেখবেন আজকে যে সংস্কার নিয়ে আমরা যা কিছু বলছি, সেই সংস্কারের মোদ্দা কথা, মূল কথা ওর মধ্যে আছে, 31 দফার মধ্যে আছে। আমি সহজভাবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তরুণ প্রজন্ম, আজকে যারা তরুণ এবং যুবকরা রয়েছে, আমরা এমন একটি বাংলাদেশ নিশ্চিত করতে চাই যেখানে তারা সুশিক্ষায় সুশিক্ষিত হবেন এবং তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী তারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। যারা সরকারি চাকরি করতে চান তারা যেমন তাদের মেধা যোগ্যতা অনুযায়ী কাউকে
এক কাপ চা না খাইয়ে কোনো তদবির ছাড়া যেন সরকারি চাকরি পেতে পারেন তার ব্যবস্থা যেমন আমরা করতে চাই, ঠিক যেমনি তারা নিজে কিছু করতে চায় তার জন্য উপযুক্ত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করতে চাই। বাংলাদেশ জনগোষ্ঠীর অর্ধেক নারী, নারীদের জন্য বিএনপির অবদান, নারীদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া কি করেছেন এটা আমরা সকলে জানি। তারই ধারাবাহিকতায় আমরা নারীদের জন্য কাজ করতে চাই। সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা আছে। প্রধানতম কর্মপরিকল্পনা হচ্ছে আমরা পর্যায়ক্রমে প্রতিটি অসচ্ছল পরিবারকে আমরা একটি করে পারিবারিক কার্ডের আওতায় আনতে চাই, যেই পারিবারিক কার্ডের মাধ্যমে আমরা প্রতিটি সংসারের প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অর্থাৎ চাল, ডাল, তেল, সয়াবিন তেল, চিনি, লবণ, আলুর মতো যে জিনিসগুলো কিনতেই হয় তার জন্য একটি আর্থিক প্রণোদনা সরকারের তরফ থেকে দেওয়া হবে। তো আমাদের ইনিশিয়াল যে টার্গেট, বিএনপির প্রথম মেয়াদ আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দেন জনগণের ম্যান্ডেটে, সেক্ষেত্রে আমরা প্রথম দফাতেই প্রথম 5 বছরে 1.5 কোটি পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনতে চাই। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পারিবারিক কার্ডটা প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে হবে, অর্থাৎ কোনো পুরুষের নামে হবে না। প্যারালালি আমরা কৃষকদের জন্য আমরা কৃষক ফার্মার্স কার্ড চালু করতে চাই, যে ফার্মার্স কার্ডের মাধ্যমে তার সে যেন ন্যায্য মূল্যে সে যে প্রণোদনাটা যেন 9-6 না হয়, জনপ্রতিনিধিরা 9-6 করে, অর্থাৎ সে যেন সার, বীজ, কীটনাশক এর জন্য সরকার যে প্রণোদনা দেয় একজন কৃষকের যে তার হাতে যেন যথাযথভাবে পৌঁছায়। শস্য বীমার আওতায় আনতে চায় কৃষকদেরকে, অর্থাৎ এই যে অতিবৃষ্টি মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল হানি হয় সে যেন সর্বশান্ত না হয়, সে যেন একটা বীমার আওতায় আনে, অন্তত তার পুঁজিটা যেন টিকে যেতে পারে। এই যে এই সেক্টরগুলো আমরা প্রত্যেকটা সেক্টর ধরে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা লিপিবদ্ধ হচ্ছে 31 দফাতে। আপনি দেখবেন নির্বাচনের আগে, নির্বাচনী তফসিলের সময় কিংবা নির্বাচন প্রচারণার সময় আমরা আমাদের কর্মপরিকল্পনাটা আরো ল্যাবরেটরিতে আমরা ইনশাআল্লাহ শেয়ার করব। শেষ যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে যে তারেক রহমান খুব দ্রুতই ফিরবেন দেশে, আমরা যেটা আশা করছি, জানতে পারছি। তো ওনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে অনেক বছর পর, প্রায় 19 বছর 18 বছর পর উনি ফিরতে যাচ্ছেন, আপনার এটা তো আপনি নিজে বোঝেন, এটা মানুষের আপনাদের কি ধরনের বাস্তবতা, এটা এমন একটা ব্যাপার, আমার তো ধারণা এই ব্যাপার কোনো প্রস্তুতি নিয়ে কিছু হবে না, মানুষ তার আবেগের জায়গা থেকে না আসবেন। আমার ধারণা দল আলাদাভাবে কোনো প্রস্তুতি নেবে না, এটা বিএনপির প্রস্তুতি নেবার কিছু নেই। এই কারণে আমি মনে করি তারেক রহমান এই মুহূর্তে আসলে বিএনপি শুধু নেতা না, উনি বাংলাদেশের নেতা। আপনি দেখবেন সমগ্র বাংলাদেশ তাকে অভ্যর্থনা জানাবার জন্য ছুটে আসবে যার যার জায়গা থেকে, ইনশাআল্লাহ আপনি দেখবেন সেটা অভূতপূর্ব দৃশ্য হবে। অনেক ধন্যবাদ অমিত ভাই আমাদের সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকবার জন্য। আর এই সুযোগে আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে এই কথাগুলো পৌঁছাবে বলে আমি আশা করি। আমি শুধু আমার দর্শক শ্রোতাদেরকে এই অনুরোধটুকু করতে চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে আসুন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখুন, আমাদের নেতা তারেক রহমানের উপর আস্থা রাখুন। আমি আপনাকে কথা দিতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের একজন সাথী হিসেবে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে আশাহত করবে না।